হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমরা এর আগের 3টা পর্বে অশ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করেছি এবং সেগুলো ডিটেলস শিখেছি। এইবার শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করব। তো দেখো, সূত্রগুলো সব একই। এখানে যদি আমরা সূত্রগুলো আলোচনা করি, এই সূত্রগুলো খেয়াল করো। এখানে যে সামেশন সাইন আছে, এই সামেশন সাইন দিয়ে এখানে এটা আছে গাণিতিক গড় হতে নির্ণীয় গড় ব্যবধান। তোমরা এই সূত্র নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তারপরে মধ্যক হতে নির্ণীয় গড় ব্যবধান, এই সূত্র নিয়ে আলোচনা করেছি। এবং প্রচুরক হতে নির্ণীয় গড় ব্যবধান, এটাও নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে একটা এক্সাম্পল নিয়ে প্রচুরক হতে দেখো। এখন এই এক্সাম্পলটা তোমরা খেয়াল করো। এইটাই আগের একটা পেজে ভুল করে দেওয়া ছিল, এটা এখানে দেওয়া কথা, কিন্তু ওই পেজে ভুল করে দিয়েছিল। বলছে যে দেখো, চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করি। তাইলে আমরা জানি যে এখানে একটা খেলা, ক্রিকেট খেলায় 1 থেকে 4 ওভার, প্রথম থেকে 4 ওভারে টোটাল রান হয়েছে 24 রান। আর পঞ্চম থেকে অষ্টম, এই 4 ওভারে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 4 ওভারে রান হয়েছে 32। নবম থেকে দ্বাদশ বা 9 থেকে 12, এই 4 ওভারে রান হয়েছে 36। 13 থেকে 16 38 এবং 17 থেকে 40 30 রান। তো এখন দেখো, প্রথমে আমাদের এই গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের কলাম লাগবে কয়টা? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে আমাদের মনে রাখতে হবে, এই যে আমরা গাণিতিক গড় হতে বা মানে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ভালো করে মনে রাখবা, শ্রেণী বিন্যস্ত উপাত্ত আমরা কাদেরকে বলছি? এই যে যেখানে আমাদের ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, এই যে এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো শ্রেণী বিন্যস্ত উপাত্ত। তো এই শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যেখানে মধ্যবিন্দু বের করব, এই মধ্যবিন্দুটাই xi। এই মধ্যবিন্দুটা ওখানে যেমন শ্রেণী উপাত্তের ক্ষেত্রে দেওয়া ছিল xi নানগুলো দেওয়া থাকতো, কিন্তু এই শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই মধ্যবিন্দুটা xi। তাহলে এই মধ্যবিন্দুটা তোমার সবগুলোর ক্ষেত্রে রাখবে, মনে রাখতে হবে। সেখানে গড় ব্যবধান হতে গড় নির্ণয়ের ক্ষেত্রে, মধ্যক হতে গড় নির্ণয়ের ক্ষেত্রে বা প্রচুরক হতে আমরা গড় ব্যবধান নির্ণয় করি, যেটাই করি না কেন আমাদের সব ক্ষেত্রে মনে রাখতে হবে যে শ্রেণী মধ্যবিন্দু দেওয়া থাকবে। আচ্ছা, এই শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে। শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করা হয়েছে দেখো, এই যে 1 এবং 4, এই যে দুইটা সংখ্যার যোগফল, তাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। 1 এবং 4 যোগ করলে হয় 5 এবং তাকে 2 দিয়ে ভাগ করে 2.6। তেমনি 5 এবং 8 আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করেছি 6.4। অথবা যেহেতু এখানে 4 4 করে বেশি আছে, এইটার সাথে তোমরা যদি আর 4 প্লাস করে দাও, তাহলে দেখবে যে এটা পাবে। আবার এটার সাথে 4 প্লাস করে দিলে তোমরা এটা পাবে। ঠিক আছে, এভাবে করতে পারো। তাহলে এইগুলো আমরা পেলাম মধ্যবিন্দু। আচ্ছা, এখন মধ্যবিন্দুর পরে আমাদের দেওয়া থাকছে যে রান সংখ্যা, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তবে তুমি যদি ফ্রিকোয়েন্সি আগে লিখে শ্রেণী মধ্যবিন্দু পরে লেখো, কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাইলে রান সংখ্যা, আমরা টোটাল রান সংখ্যা যোগ করে পেয়েছি 160। এইবার এই যে স্পেশাল যে ধাপ বিচ্যুতি, তোমরা ক্লাস 8-এ শিখে এসেছো ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতিটা তোমার শ্রেণী মানে এই গড় ব্যবধান হতে শ্রেণী ব্যবধান মানে এই নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে গাণিতিক গড় ব্যবধান হতে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে গাণিতিক গড় হতে, এতে মনে রাখবা যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে তার জন্যে স্পেশাল কলাম হচ্ছে ধাপ বিচ্যুতি, এটা মনে রাখতে হবে। আবার মধ্যক যখন আমরা পাবো, মধ্যক যখন নির্ণয় করব, তখন মধ্যক হতে গাণিতিক গড় নির্ণয় করব, গড় ব্যবধান নির্ণয় করব, তখন দেখবা যে সেখানে তাদের স্পেশাল একটা কলাম আছে, আমরা সেটাকে বলবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এই যে
ধাপ বিচ্যুতির একটা ফর্মুলা আছে কে ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটা মনে রাখবা। তো এই এটাই হচ্ছে আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করি। তোমরা তো এক্স আই তো প্রত্যেকটা আইটেম, এটাকে আমরা এক্স আই ধরছি, এটাকে এক্স আই ধরছি, তাহলে এটা যে সেটা কি, এখানে দেখো এই যে 5টা রো আছে, 1 2 3 4 5, এই রোর মাঝখানেরটা 36, এই যে মিডিল। তো আমরা সাধারণত ধাপ বিচ্যুতি এটাকে এই যে শ্রেণী মধ্যবিন্দু, আমরা যে শ্রেণী মধ্যবিন্দুর মাঝখানের রোটাকে আমরা ধরে নেব এ, মাঝখানের রোটাকে আমরা এ ধরে নেব। এখন প্রশ্ন আসতে পারে যদি এই ক্ষেত্রে 5টা না থেকে 6টা থাকে, রো 6টা থাকে, তাহলে আমরা কোনটা ধরবো? তাহলে রো ধরবো 4 নাম্বার, 3 নাম্বার অথবা 4 নাম্বার যে রোটা থাকবে তার ভিতরে যেটা ফ্রিকোয়েন্সি বেশি থাকবে সেইটাতে আমরা এ ধরবো। যেহেতু এখানে উপরে 2টা বাদ দিয়ে এবং নিচের 2টা বাদ দিয়ে আমরা মাঝখানেটাকে এ ধরছি, তাহলে এই যে এক্স আই, দেখো এক্স আই হচ্ছে 25, এক্স আই 2.5, তাহলে আমি যদি 2.5 থেকে এখন মনে করো 2.5 থেকে আমি এ বিয়োগ করব, কত হচ্ছে 10.5, এখানে বিয়োগ করব মনে করো 10.5, এবার তাকে যদি আমরা এইচ, এখন এখানে এইচ দেখো হচ্ছে 4, 1 2 3 4, এখানে এইচ, এটাতে যে আছে এই এইচ দিয়ে যদি আমরা অর্থাৎ 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? দেখো এখানে তুমি পাবে হচ্ছে 8.5, তো 8 এখানে 8 পাবে এই জায়গাটায়, এখানে -8 পাবে। তুমি যদি মানে 10.5 থেকে 2.5 বিয়োগ করে, এটা মাইনাস আছে বলে মাইনাস হয়ে যাবে। এখন একে দিয়ে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে এখানে -2, তাহলে এইটা হচ্ছে আমরা পাচ্ছি এখানে -2, এটা -2, এই হচ্ছে এখানে -2 লেখা। তবে এটার আর একটা সুবিধা আছে, আমরা একটা খুব মজার জিনিসভাবে এটা শিখতে পারি। এই যে রোটাতে আমরা এ ধরেছি সেইটার ধাপ বিচ্যুতি হবে 0, এবং তার উপরে আমরা উঠতে থাকলে -1 1 করে বাড়তে থাকবো, এখানে -1, এখানে -2, এবং নিচে যখন আমরা নামতে থাকবো তখন এখানে 1 2 3 এইভাবে লিখতে থাকবো। তাহলে এইটা যেটাতে আমরা দেখো যে শ্রেণী মধ্যবিন্দু নিলামে সেইটার ধাপ বিচ্যুতি 0 আছে। এইবার এখানে খুব সোজা, এখানে আমরা এই এফ আইয়ের সাথে এই দুটা পাশাপাশি যে কলাম দুটো, এই দুটো কলাম আমরা গুণ করব, এই যে গুণ করে এখানে লেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে শ্রেণী ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, কারণ তুমি যখন মধ্যক হতে এই শ্রেণী ব্যবধান নির্ণয় করবা তখন তোমার এই ফর্মুলাটা কাজে লাগবে। সেক্ষেত্রে তোমাকে ফর্মুলা দিতে হবে এক্স আই মাইনাস, এখানে দিবা তুমি এম ই মধ্যক হতে, আবার যখন মানে প্রচুরক হতে দিবা তখন এক্স আই মাইনাস এমও দিবা। তাইলে এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এই 2.5 থেকে আমরা এই যে আমাদের এখন এই যে গড়টা কত, এখানে গড়টা দেখো, এই যে গড় এখানে নির্ণয় একটা ফর্মুলা বের করেছি, এই পর্যন্ত আমাদের ফর্মুলাতে লাগবে। দেখো গড় নির্ণয়ের ফর্মুলাটা উপরে দিয়ে দিয়েছে, সেটা তোমরা একটু খেয়াল করো মন দিয়ে। দেখো এটা আছে গাণিতিক গড় নির্ণয়ের ফর্মুলা, এই যে দেখো এটা আছে গাণিতিক গড় নির্ণয়ের ফর্মুলা, এই যে এক্স বার এ প্লাস সামেশন সাইন এ পাই ইউআই বাই এন মাল্টিপ্লাই এইচ, হ্যাঁ, গুণ এইচ। তাহলে এখানে আমরা এ কে কত ধরেছি? এই যে 10.5, দেখো আমরা এ কে ধরেছি এখানে 10.5, এই যে এ কে। আচ্ছা, প্লাস এই এফ আই ইউআই, এখন এফ আই ইউআই টোটাল কত হয়েছে আমাদের? দেখো আমরা যদি টোটাল এখানে এফ আই ইউআই ধরি তাহলে দেখে 18 পেয়েছি, এই দেখো এটা যোগফলটা এই যে 18, তাহলে এই যে এফ আই ইউআই এবং তাকে এন দিয়ে ভাগ, এন দেখো 160, এই এন দিয়ে ভাগ আর মাল্টিপ্লাই গুণ এইচ মানে হচ্ছে এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে 4। তাহলে এখানে আমরা পেলাম কি গড় পেলাম হচ্ছে, গাণিতিক গড় পেলাম হচ্ছে 10.95। এখন তুমি এই যে এখানে এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ এই যে 2.5 থেকে তুমি যদি 2.5 থেকে
এই যে 10.95 তুমি বিয়োগ করো 9.5, তাহলে তুমি পাবা 8.45। এই ঠিক তেমনি 6.5 থেকে তুমি যদি 10.95 বিয়োগ করো তাহলে তুমি পাবা এটা। আবার তুমি এই 10.10 থেকে যে তুমি 10.5 থেকে যদি 10.95 বিয়োগ করো পাবা এটা। 14.5 থেকে তুমি যদি 10.95 বিয়োগ করো পাবা এটা, এবং 18.5 থেকে তুমি যদি 10.95 বিয়োগ করো পাবে এটা। তো এখন এইবার আমার এইটার সাথে F1 এই যে ফ্রিকোয়েন্সিটা গুণ, দেখো এখন 24-এর সাথে আমরা গুণ করছি এইটা, এই যে 24-এর সাথে এটা গুণ করে আমরা এটা পাচ্ছি। আবার এই 32-এর সাথে এইটা, অর্থাৎ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাথে বা রান সংখ্যার সাথে আমরা এই কলামের প্রত্যেকটা আমরা উপাদানকে গুণ করে আমরা পরপর পেলাম। এবার যোগ করলে পাচ্ছি এইটা। এবার যোগ করলে টোটাল আমরা যদি এই সামেশন সাইন দিয়ে এটাকে যোগ করলে পাচ্ছি এটা, এবং এই যোগফলকে এখন যখন আমরা এই এন সংখ্যা, টোটাল এন সংখ্যা আছে 160, এই টোটাল যোগফলকে আমরা যদি 160 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4.52। এইটাই হচ্ছে আমাদের তাহলে গাণিতিক গড় হতে নির্ণীয় গড় ব্যবধান। আমরা যখন আমাদের কিছু মানে এক্সারসাইজের কিছু অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো যখন করব তখন তোমরা আরও ক্লিয়ার হবা। তো দেখো তাহলে মোটামুটিভাবে তোমরা বুঝতে পারলে কিভাবে যে আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করব। তো এই একটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবা যে বাকিগুলা অর্থাৎ মধ্যক থেকে তখন এক্ষেত্রে গাণিতিক গড় ব্যবধান এবং প্রচুরক থেকে গাণিতিক গড় ব্যবধান কঠিন জিনিস না। শুধুমাত্র আমাদের দেখা যাবে যে এখানে মেন এই কলামটা চেঞ্জ করতে হবে। এই রান সংখ্যার পরে মধ্যকের ক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে কি, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা ইংলিশে বলছি, বাংলায় বলছি ক্রমযোজিত রান সংখ্যা। দেখো এখানে খেয়াল করো, আর খুব একটা আর কোনো কিছুই নাই। এখানে তোমার গাণিতিক গড় হতে যে কলামগুলো ছিল এখানে সে একই কলাম আছে। তারপর শ্রেণী মধ্যবিন্দু দেখো আছে, এই রান সংখ্যা, এটা আমরা এই 3টা কলাম যা তাই পেয়েছি, এখানে তো একই। এইবার ক্রমযোজিত, তাহলে ক্রমযোজিত রান বলতে তোমাদের কি বোঝাচ্ছে? দেখো ক্রমযোজিত রান হচ্ছে এই প্রথমে 24টা এখানে আসলো, তারপরে 24-এর সাথে 32 যোগ করে, এই 24-এর সাথে 32 যোগ করে পেলাম 56। এই 56-র সাথে আবার 36 যোগ করে পেলাম 92। আবার এই 92-এর সাথে 38 যোগ করে পাচ্ছি আমরা 130, এবং 130-এর সাথে আমরা এখানে যখন 30 যোগ করলাম তখন পাচ্ছি 160। তাহলে এই কলামটাকে আমাদের বলছে ক্রমযোজিত সংখ্যা, ক্রমযোজিত রান সংখ্যা। এখন আমাদের এই ক্রমযোজিত রান সংখ্যা, তাহলে এইবার আমরা এখানে দেখো এই যে মধ্যকটা আমরা কিভাবে নির্ণয় করেছি। মধ্যকটা নির্ণয়ের একটা ফর্মুলা আছে, তোমরা ক্লাস 8-এ শিখে এসেছো, এখানে সেই ফর্মুলাটা দেওয়া আছে। দেখো মধ্যকের ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC মাল্টিপ্লাই H/m। আমরা এখানে একটু ভালো করে এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। অনেক সময় এই ফর্মুলাটা মনে থাকলেও এই যে FC এবং FM কি, এই জিনিসটা আমাদের অনেক সময় মনে থাকে না। তো এটা কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের মনে থাকবে। দেখো এখানে L কি, L হচ্ছে মানে L কথাটা অর্থ হচ্ছে লোয়ার বা লোয়েস্ট দিয়ে আমরা বলতে পারি L বোঝাচ্ছে, অর্থাৎ যেখানে আমরা মধ্যক শ্রেণী নিয়েছি, এখন এখানে মধ্যক শ্রেণী কোনটা নিয়েছি দেখো, তোমরা আগেও জেনেছিলে যে এখানে যেহেতু 5টা ডাটা আছে তাহলে মাঝখানের এইটাকে আমরা ধরতেছি মধ্যক শ্রেণী 36। তো এই মধ্যক শ্রেণীর যে লোয়ার লিমিট এই যে L, দেখো এই মধ্যক শ্রেণীর যে লোয়ার লিমিট L তাকে আমরা বলছি L। আর FC 56 কোনটা, এইটার এই যে মধ্যক শ্রেণী তার উপরে যে ক্রমযোজিত সংখ্যা, ক্রমযোজিত যে রান সংখ্যা, এইটাকে আমরা বলছি FC। দেখো এটা FC। আর এইটাকে বলছে আছে FM, মনে রাখবা এটা FM। এই যে আমরা FM-তে বলা হয় মানে ফ্রিকোয়েন্সি মিডিয়াম আর কি, যেটাকে বলা হচ্ছে। তো এই 36কে আমরা ধরবো FM, আর এই FC হচ্ছে 56, আর H তো তোমরা জানো, H হচ্ছে এখানে 4 মানে 1 থেকে, তাহলে এখানে সেইটাই বোঝায় মানে বসানো হচ্ছে যে এই যে n/2 n ছিল 160। দেখো এখানে n ছিল, আমরা দেখে আসলাম n ছিল 160,
তো 160কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 80, এবং 80 থেকে যখন এই 56 বিয়োগ করব, তারপরে গুণ 4কে 36 দিয়ে ভাগ করলে এখানে হবে 2.67, এবং তখন এই দুটো যোগ করলে আমরা পাবো 11.67। এই 11.67টাই হচ্ছে মিডিয়ান। তাহলে এখন প্রত্যেকটা xi থেকে এই 2.5 থেকে বা 2.5 থেকে এখন আমরা এটা বিয়োগ করতেছি। দেখো, এটা বিয়োগ করে তার পরম মান নিচ্ছি। মনে রাখবা, এখানে কিন্তু বিয়োগ করলে মাইনাস হতো, কিন্তু যেহেতু আমরা এখানে দুই পাশে মডুলাস সাইন দিয়েছি, অবশ্যই এখানে পরম মান নিতে হবে। তাহলে এটা থেকে যখন আমরা এটা বাদ দিচ্ছি, তখন আমরা 9.17 পেলাম। এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো, আবার এইটা থেকে এটা বাদ দিলে পাবো এটা থেকে এটা বাদ দিলে পাবো 2.83, এবং 18.5 থেকে এটা দিলে পাবো 6.83। তো এখন শেষে কি, শেষে এইটার সাথে আমাদের এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি গুণ হয়ে যাবে, যেখানে এটার সাথে 24 গুণ, এটার সাথে 32 গুণ, 1.17 সাথে 36 গুণ, 2.38 সাথে 38 গুণ, এবং 6.38 সাথে 30 গুণ। এবার এটা যোগ করার পরে, টোটাল যোগ করার পরে আমরা n দিয়ে বা 160 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো মধ্যক হতে গাণিতিক গড়। দেখো, এখন এখানে এই যে, সুতরাং মধ্যক সংখ্যা এখানে বলেছে যে 80, এটা n/2, এটা এখানে আমরা যে এখানে 80 করেছিলাম সেটাই, কারণ এই 80তে আমরা মধ্যক শ্রেণীটা পাবো, ঠিক আছে, 80তম পদ। তো এখন যোগ করে পেলাম যে 740, তাকে যখন আমরা 160 দিয়ে ভাগ করছি তখন 4.62, এইটাই হচ্ছে আমাদের তাহলে মধ্যক হতে নির্ণীত গড়। ঠিক আছে, এই হচ্ছে মধ্যক হতে নির্ণীত গড়। তো আশা করি যে এইটা তোমরা মধ্যক এই মানে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান এবং মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান তোমরা বুঝতে পেরেছো। আবার এই ক্ষেত্রে যখন আমরা প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান নির্ণয় করব, তখন সেটা একটু আলাদা হবে, কারণ এই জায়গায় কিন্তু তখন প্রচুরকের ক্ষেত্রে আমরা 38টাকে প্রচুরক ধরবো, কারণ প্রচুরক হচ্ছে যেটা সবথেকে বেশি। তো প্রচুরক নিয়ে এখন আর এখানে আমরা এই ভিডিওটা লম্বা করব না, আমরা পরের কোনো একটা ভিডিওতে এই প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান বের করব। তো তোমরা আশা করি এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছো এবং তোমাদের ক্লিয়ার হয়েছে। তো পরের ভিডিওর জন্য তোমরা লাইক এবং কমেন্টস করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, এবং করার পরে আমরা এইভাবে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করে, যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক করে আমরা চ্যাপ্টারটা ক্লিয়ার করব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।